শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদেই স্বাগত। খাসি খাসি বাংলাদেশের অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 10 লাখ আর বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের মাতৃভাষা খাসি। বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এই ভাষা বহুল প্রচলিত। খাসিয়া জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে। পূর্ব নাগরী লিপিতে এই ভাষা লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন রাষ্ট্রপতির আলোচনায় খন্দকার মোশাররফ ও নজরুল ইসলামের নাম। শপথে প্রস্তুত তারেক রহমানের মন্ত্রিসভা, গুরুত্ব পাচ্ছেন দক্ষ ও নবীনরা। রমজানে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সময়সূচি। মাঠে ফিরেই নেইমারের চমক, সান্তোসের বড় জয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিএনপি সরকার গঠনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। দলীয় সূত্র মতে এই পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আলোচনায় আছেন স্থায়ী কমিটির আরেক প্রবীণ নেতা নজরুল ইসলাম খানও। তবে নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার সম্ভাবনাও রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়ে রাখায় এই পদটি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। নির্বাচনে 209 আসনে জয়ী বিএনপি মন্ত্রিসভা গঠনের পরপরই রাষ্ট্রপতি পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। প্রবীণ ও অভিজ্ঞ এই দুই নেতার মধ্য থেকেই কেউ বঙ্গভবনের পরবর্তী অধিপতি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর ক্ষমতায় ফেরা দলটির নতুন মন্ত্রিসভার আকার এবার 35 থেকে 37 সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এতে 26 থেকে 27 জন পূর্ণমন্ত্রী এবং 9 থেকে 10 জন প্রতিমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। প্রবীণ থেকে নবীন ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি গতিশীল সরকার গঠনই এখন বিএনপির মূল লক্ষ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদের মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি মন্ত্রিসভায় তরুণ ও দক্ষ মুখ দেখা যেতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞ ও তরুণ নেতাদের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনায় আছে। অতীতের খাম্বা বিতর্ক ও হাওয়া ভবনের মতো অনিয়ম বিতর্ক এড়িয়ে সুশাসন নিশ্চিত করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাক ও প্রতিহিংসা মুক্ত রাজনীতির অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনীতি পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে এই মন্ত্রিসভার অগ্রাধিকার। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথকে সামনে রেখে রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 36টি বাসভবন প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে 24টি বাংলো এবং 12টি অ্যাপার্টমেন্ট রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের বিদায়ী উপদেষ্টা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বরাদ্দকৃত বাসা ছেড়ে দিয়েছেন। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে 35 থেকে 37 সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের আবাসন নিশ্চিত করতে দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে। অবসরে যাওয়া 4 জন বিচারপতি ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সহ কয়েকজনকে 1 সপ্তাহের মধ্যে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া 29 নম্বর মিন্টো রোডের বাংলোটি বিরোধী দলীয় নেতার জন্য বিশেষভাবে সংস্কার করা হচ্ছে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং নতুন মন্ত্রীরা সপরিবারে এসব বাড়িতে উঠতে পারবেন। আগামীকাল 17 ফেব্রুয়ারি বিএনপির সরকার গঠনকে সামনে রেখে পুলিশ বাহিনীতে শুরু হয়েছে রাজনৈতিক তাদবির। আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদ পেতে অনেক কর্মকর্তা দলটির শীর্ষ পর্যায়ে জোর লবিং চালাচ্ছেন। এমনকি দীর্ঘ 16 থেকে 17 বছর আগে অবসরে যাওয়া কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে তৎপর হয়ে উঠেছেন। অন্যদিকে গত 1.5 বছরে অতি উৎসাহী ভূমিকা পালন করা কোনো কর্মকর্তা দেশ ত্যাগের পাঁয়তারা করছেন বলে জানা গেছে। বর্তমান আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র দিলেও তা এখনও গৃহীত হয়।
হয়নি। সাবেক আইজিপি নূর মোহাম্মদ মনে করেন, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতি থেকে বের করে আনতে হলে আমূল সংস্কার ও যোগ্যদের মূল্যায়ন জরুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন দায়িত্ব পাওয়ার পর পুলিশে বড় ধরনের রদবদলের জোরালো সম্ভাবনা রয়েছে। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য। ভাষার জন্য শহীদ, সেই শহীদদের একজন আব্দুস সালাম। ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ সালামকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ইউরোপীয় দেশগুলোর ভূমিকাকে অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মিউনিক নিরাপত্তা সম্মেলনকে সার্কাস অভিহিত করে তিনি দাবি করেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি E3 এখন মধ্যস্থতায় পঙ্গু হয়ে পড়েছে। এর পরিবর্তে ওমান ও কাতারের মতো আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছে। আগামীকাল 17 ফেব্রুয়ারি জেনেভায় ওমানের মধ্যস্থতায় নতুন দফায় আলোচনা শুরু হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন চাপ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ইঙ্গিত দিলেও ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী ইস্যুতে ছাড় দিতে নারাজ, যা নিয়ে উভয় পক্ষই নিজ অবস্থানে অনড় রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আসন্ন রমজান মাস উপলক্ষে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার 16 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন 2023-এর আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে। যথারীতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। রমজান মাস শেষে সকল আর্থিক প্রতিষ্ঠান পুনরায় আগের সময়সূচিতে ফিরে যাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। দীর্ঘ 2 মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরে নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রবিবার কাম্পেওনাতো পাউলিস্তা লিগে ভেলো ক্লাবের বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি দর্শনীয় অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচে সান্তোস 6-0 গোলের বিশাল জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে কিছুটা অস্বস্তিতে পড়লেও দ্রুতই ছন্দে ফেরেন নেইমার। সান্তোস কোচ হুয়ান পাবলো ভোভোদা নেইমারের মানসিকতা ও জয়ের ক্ষুধার প্রশংসা করে তাকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। 2026 সাল পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন ব্রাজিল জাতীয় দলের জন্য স্বস্তির খবর। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।